শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অ্যাসিড অ্যাটাক একটি জঘন্য ও শাস্তিযোগ্য অপরাধ। এর পাশাপাশি যে কোনো প্রকারের নারী নির্যাতন অত্যন্ত ঘৃণ্য ও শাস্তিযোগ্য অপরাধ। 107 FM রেইনবো এটি কোনোভাবেই সমর্থন করে না। আজকের গল্পে প্রসঙ্গক্রমে এর উল্লেখ এসেছে এবং গল্পের মাধ্যমে লেখক এর বিরোধিতা জানিয়েছেন। 107 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনবেন অভিক অর্জুন দত্তের লেখা কোন ভাঙনের পথে এলে। লেখকের জন্ম 10 অক্টোবর 1985, অশোকনগরে বেড়ে ওঠা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। ছোটবেলা থেকেই পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বইয়ের নেশা ছিল। লেখার নেশা জাঁকিয়ে বসে কলেজে পড়াকালীন। আদরের নৌকা লিটল ম্যাগ প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। প্রথম বই এক কুড়ি গল্প 2008 সালের বইমেলাতে প্রকাশিত হয়। পরবর্তীকালে অফিস থেকে ফিরে ফেসবুকে লিখতে বসা এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়া। লেখকের উল্লেখযোগ্য কিছু বই হল ব্লু ফ্লাওয়ার, উপমন্যু, শুভম, উপন্যাস সমগ্র 1 ও 2, অপারেশন বালোচ, রাজকন্যার সন্ধানে ইত্যাদি। আজ গল্প স্বল্প অরিজিনালসে শুনবেন অভিক অর্জুন দত্তের লেখা কোন ভাঙনের পথে এলে। গল্পের কথক অরিজিৎ, গল্পের সূত্রধার সৌমি। বিভিন্ন চরিত্রে বাসু, অপরূপা, সুদীপ্ত, দেবলীনা, বিহু, সুপ্রীতি, সৌমিক, তমজিৎ ও সোহম। শুরু হচ্ছে গল্প স্বল্প অরিজিনালস কোন ভাঙনের পথে এলে। গাড়িটা যখন বাংলোর সামনে দাঁড়ালো তখন দুপুর 1:30 বাজে। আকাশের মুখ ভার, চারদিক অন্ধকার করে এসেছে। যখন তখন ভাসিয়ে দেবার প্ল্যান করছে। ঠিকানাটা আরেকবার দেখল নীল। ঠিকই আছে, কেয়ারটেকার থাকার কথা একজন, একটা নাম্বারও দিয়েছিল ভাদুরিদা। মোবাইল বের করে ফোন করলো সে। ফোনটা সুইচড অফ বলছে। নীল গাড়ি থেকে নামল। ড্রাইভারকে বলল, একটু দাঁড়ান, আমি একটু দেখি কেউ আছে কিনা। ড্রাইভার গোটা রাস্তার নাছোড়বান্দা ভাবের ধারাবাহিকতা বজায় রেখেই বলল, স্যার এখানে কিচ্ছু নেই, বিশ্বাস করুন। কত ভালো ভালো জায়গা আছে, আরে আপনি এখানে থেকে কি করবেন? নীল কানে দিল না কথাটা। বাংলোর গেট খুলে ভিতরে প্রবেশ করল। বাগান ছিল এককালে, এখন ইতস্তত বিক্ষিপ্ত জঙ্গল। শীত লাগছিল নীলের। মাফলারটা ভালো করে পেঁচিয়ে নিল। কেউ আছেন? বাংলোর দরজার সামনে গিয়ে জোরে হাঁক দিল নীল। দরজায় তালা নেই। নীল আশান্বিত হল। আছেন কেউ? সেনগুপ্ত সাহেব? নীল দেখল বাংলোর কোণা থেকে হাফ প্যান্ট পরা একজন বেরিয়ে এলো। আপনি তুষারবাবু? একদম ঠিক ধরেছেন। আপনার ফোন অফ কেন? কি করব বলুন তো, কাল দুপুরে পাওয়ার কাট হয়েছে স্যার, এখনো পর্যন্ত আসেনি। তাহলে? তুষারবাবু বললেন, মোমবাতি আছে তো, চিন্তা করছেন কেন? মোমবাতি থাকলেই যেন সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল এমনভাবে দাঁত বের করলেন তুষারবাবু। ভদ্রলোকের কথায় একটা পূর্ববঙ্গীয় টান আছে। আচ্ছা, আপনার লাগেজটা গাড়িতেই আছে তো? হ্যাঁ আছে। চলুন স্যার, নামিয়ে নিই। না না, আপনি কেন নেবেন, আমি নামিয়ে নিচ্ছি। তুষারবাবু জিপ কেটে বললেন, কি যে বলেন স্যার, আপনি সাহেবের গেস্ট বলে কথা। ড্রাইভার ডিকি খুলে বেজার মুখে দাঁড়িয়েছিল। তুষারবাবু নীলের একটা কিট ব্যাগ আর সুটকেসটা নামিয়ে নিলেন। নীল ড্রাইভারকে টাকা মিটিয়ে দিল। ড্রাইভার বলল, স্যার ফিরবেন কি করে? কেন, এখানে গাড়ি পাওয়া যাবে না? ড্রাইভার মাথা চুলকে বলল, পাওয়া যাবে, তবে কোনো সমস্যা হয় যদি। একটা কাজ করুন, আপনি আমার নাম্বারটা নিয়ে রাখুন। নীল নম্বরটা নিয়ে নিল। ছেলেটা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তুষারবাবু বাংলোয় ঢুকতে ঢুকতে বললেন, এই শীতে কি কোনো কাজে এসেছেন স্যার?
মানে সাধারণত এই সময় তো কেউ আসে না। না, আমি আসলে ছুটি কাটাতে এসেছি। জানলাগুলো খুলবেন না? বৃষ্টি নামবে স্যার এক্ষুনি। দেখছেন না কি কালো করে এসেছে। নীল কিছু বলল না। তুষারবাবু তার হাফ প্যান্টের পকেট থেকে টর্চ বের করে মোমবাতি খুঁজে সেগুলো জ্বালালেন। মোমের আলোয় নীল বুঝতে পারল যে ড্রয়িং রুমের আসবাবপত্র সবই দামি কাঠের। আপনার লাঞ্চ কিন্তু রেডি স্যার। বলছি এক্ষুনি খেয়ে নেবেন? না, ফ্রেশ হলাম না তো। না না ঠিক আছে। আচ্ছা আমি গরম জল পাঠিয়ে দিচ্ছি। চলুন আপনার রুমটা দেখিয়ে দিই। নীল তুষারবাবুর পিছন পিছন গেল। তুষারবাবু একটা মোমবাতি নিয়ে এসেছিলেন। বেডরুমের দরজা খুলতেই পাওয়ার চলে এলো। তুষারবাবু উচ্ছ্বসিত গলায় বললেন, আপনি কিন্তু খুব লাকি স্যার। এবার ভেবেছিলাম 2 দিন লাগিয়ে দেবে। নীল বেডরুম দেখে খুশি হলো। বিরাট ঘর, ঘরের সঙ্গে মানানসই চমৎকার খাট, সাদা ধবধবে চাদর পাতা, কম্বল পাতা পায়ের কাছে, আর নীলের বিছানাটা দেখেই ভীষণ ঘুম পেয়ে গেল। তুষারবাবু তার সুটকেস আর কিট ব্যাগ এনে ঘরে ঢুকিয়ে বললেন, আপনি একটু বসুন, আমি গরম জল পাঠিয়ে দিচ্ছি। ঘরের ভিতরে বেশ ঠান্ডা লাগছিল। নীল ঠিক করল যে লাঞ্চ করেই কম্বলের ভেতর ঢুকে যাবে। তুষারবাবু হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছিলেন। নীল বলল, আচ্ছা শুনুন না, হ্যাঁ স্যার। বলছি এখানে ব্যাংকটা কোন দিকে? ব্যাংকে যাবেন? কিন্তু আজ তো রবিবার। অবাক হয়ে বললেন তুষারবাবু। নীল মাথা নাড়ল। না, ব্যাংকে কাজ নেই, একজনের সঙ্গে দেখা করতে হবে। তুষারবাবু বললেন, ও, ব্যাংকের লোকের সঙ্গে? হ্যাঁ, ব্যাংক কি কাছেই? না, ব্যাংকের জন্যে আপনাকে বাজারে যেতে হবে স্যার, অনেকটা দূর আছে। আচ্ছা বলছি দুপুরে খেয়েই বেরিয়ে যাবেন? না না, বিকেলের দিকে বেরোতে পারি। এখানে কিন্তু ঝুপ করে সন্ধ্যা নামে স্যার, চিনে ফিরতে পারবেন তো? সে না হয় দেখা যাবে। বাজারে গাড়ি পাওয়া যাবে তো? হ্যাঁ তা পাওয়া যাবে, কিন্তু আপনি যার সঙ্গে দেখা করতে যাবেন তিনি কোথায় থাকেন? আজ ছুটির দিনে ব্যাংকে গিয়ে তাকে পাবেন কি করে? তবে একটা জিনিস হতে পারে, আপনি ওনাকে ফোন করে নিন বরং। নীল থমকালো কথাটা শুনে, তারপর বলল, আচ্ছা, আজ না হয় বাজারে হেঁটেই আসা যাবে। তুষারবাবু বললেন, ঠিক আছে। আচ্ছা কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে স্যার। থমকালেন তুষারবাবু। দেখেছেন, আমি আবার গ্যাসে জল গরম করার কথা বলতে যাচ্ছিলাম। এখন তো পাওয়ার চলে এসেছে, আপনি গিজার ব্যবহার করুন। আচ্ছা বেশ, আমি চালিয়ে দিচ্ছি। বেডরুম সংলগ্ন বাথরুমে ঢুকে গিজার চালিয়ে দিলেন তুষারবাবু। স্যার মিনিট 10 পর গরম জল চলে আসবে। ও হ্যাঁ, বলছি দুপুরে মুরগির ঝোল, আলু ভাজা আর ভাত। অসুবিধা নেই তো স্যার? নীল হাসল। মুরগিতে আমার কোনোদিনও অসুবিধা নেই। তাহলে আমি লাঞ্চের ব্যবস্থা করি, আপনি ফ্রেশ হয়ে নিন স্যার। তুষারবাবু বেরিয়ে গেলেন। নীল মোবাইলটা বের করল। হোয়াটসঅ্যাপ খুলে একটা কন্ট্যাক্ট খুলে অনেকক্ষণ ডিপিটার দিকে তাকিয়ে বলল, ভালো আছো তিথির? রান্না বেশ ভালো হয়েছিল। রান্নার লোক একজন নেপালি মহিলা। তিনি সার্ভ করে দিলেন। তুষারবাবু দাঁড়িয়েছিলেন। নীল বলল, আপনিও খেয়ে নিতে পারেন তো। তুষারবাবু অদ্ভুতভাবে হেসে বুঝিয়ে দিলেন এটা তিনি ভাবতেই পারেন না। নীল বলল, আপনারা ঝালটা একটু বেশি খান না? বেশি ঝাল হয়ে গেছে এ বাবা, দেখেছেন স্যার? না না, খুব বেশি হয়নি। আমি ঝাল বেশিই খাই, ও নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, আপনাদের এখানে মোমো বানায় না? হ্যাঁ, আজ বিকেলে তো মোমোই থাকছে স্যার। বাহ, আপনি তো এরকম করলে আর কোথাও যাওয়া হবে না আমার, এত ভালো খাওয়াচ্ছেন। তুষারবাবু খুশি হলেন। থাকুন না স্যার যত খুশি, এই পোড়ো জায়গায় তো কেউ আসেই না। নীলের চোয়াল শক্ত হলো। না, থাকলে হবে না, একটা কাজ আছে, করেই চলে যাব। আজ আর আপনার বেরোনো হবে না স্যার। নীল বলল, তাই তো দেখছি, এখানে তো ভালোই শীত পড়ে। হ্যাঁ তা পড়ে, রাতের দিকে আরও পড়বে। পাহাড়ি এলাকা তো, শীত তো পড়বেই।
আপনি কি এর মধ্যে চারিদিকটা ঘুরবেন? একটা গাড়ি ঠিক করে দেব? এক কাজ করুন, কালকে ব্রেকফাস্ট করে আমি বাজার যাব একটু, তখন গাড়ি ঠিক করে দিলেই হবে। আচ্ছা স্যার, আপনি তবে রেস্ট নিন। আর হ্যাঁ, পারলে মোবাইলটা চার্জে বসান। ভাবগতিক সুবিধের ঠেকছে না, আবার কারেন্ট চলে যেতে পারে। নীল মাথা নাড়ল। তুষারবাবু বললেন, আমি আসছি স্যার। নীল অবাক হলো। আপনি এখানেই থাকেন না? হ্যাঁ, ওই পিছনে একটা ঘর আছে, তবে রান্না করার লোক বাইরে থেকে আসে। সব সময় তো আর গেস্ট আসেন না। সব সময় কি বলছি, খুব কম দিনই এখানে গেস্ট আসেন। কি করবে এসে এখানে বলুন তো? কিছুই দেখার মতো তো নেই। বেশিরভাগ চা বাগানই বন্ধের মুখে। সাহেব তো শুনেছিলাম বাংলোটাও বেচে দিতে পারেন। আচ্ছা, এই বাংলোয় ভূত আছে নাকি? তুষারবাবু হাসতে হাসতে বললেন, তা থাকলেই ভালো হতো বোধহয় স্যার, কারোর সঙ্গে কথা বলা অন্তত চেত। আপনি কলকাতার? হ্যাঁ, তবে কলকাতা ঠিক না, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনায়। বাংলো বিক্রি হয়ে গেলে কি করবেন? যিনি কিনবেন তিনি আর কাকে পাবেন বলুন তো স্যার? কে থাকতে আসবে এখানে? বাহ, আপনি তো বেশ কনফিডেন্ট। কি করব স্যার, হাতে পায়ে ধরে থাকতে হবে। 47 পেরোলাম, এই বয়সে আর কোথায় যাব বলুন তো? বিয়ে থাও করিনি, একটা পেট, চলে যাবে কম মাইনে দিলেও। বিয়ে থা করেননি কেন? হাসালেন স্যার, আপনি হাসালেন। নিজের পেটই চলে না, আবার আরেকজনকে জোটাবো। নীল আর কিছু বলল না। তুষারবাবু বললেন, আচ্ছা স্যার, আপনি রেস্ট করুন। তুষারবাবু চলে গেলে নীল জানলার কাছে দাঁড়ালো। তুমুল শীত, তার সঙ্গে যুক্ত হয়েছে বাইরে বৃষ্টির শব্দ। সে লাইট অফ করে দিল। ঘরের মধ্যে অদ্ভুত এক আলো আঁধারি তৈরি হয়েছে। খাটে বসল নীল। ফোনটা খাটেই ফেলে খেতে গেছিল। চার্জে বসানোর আগে ব্যাগ থেকে চার্জার বের করে কি মনে হলো সে তিতিরকে একটা ফোন করলো। ফোনটা বেজে গেল। তিতির ধরল না। নীল জানতো ধরবে না, আর অন্য নাম্বার থেকে সে ফোনও করবে না কোনোদিন। ধরলে চেনা নাম্বার থেকেই ধরুক, নয়তো ধরবে না। ফোনটা চার্জে বসিয়ে চোখ বন্ধ করার চেষ্টা করল নীল। সারা রাত ট্রেনে এক ফোঁটাও ঘুমোতে পারেনি। শরীরে ক্লান্তি আছে। যেদিন থেকে ঠিক করেছে যে ব্যাপারটা করতে হবে, সেদিন থেকেই রাতে ঘুম হচ্ছে না তার। ওই মুখটা, যেটা তাকে ছেড়ে গেছে, সেই মুখটা যেন আর কারো না হয়। জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে হবে মুখটা। সকাল সকাল ঘুম ভেঙে গেল তোরসার। সারা রাত বৃষ্টি হয়েছে। ঘুম ভেঙে বেশ খানিকক্ষণ বিছানাতেই শুয়ে থাকলো সে। কলকাতায় থাকাকালীন এত শীতের কথা ভাবাই যেত না। কোনো কোনো দিন তো ফ্যানও চালাতে হতো। ডিসেম্বর মাসে এখানে শীত যে কামড়টা দেয়, তা শীতকাতুরদের সহ্য হবার কথা নয়। তোরসা শীত কাতুরে নয়, সে শীত প্রেমী। এই চাকরিটা এই কদিনেই সে ভালোবেসে ফেলেছে। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন চাকরি। আর এই পোস্টিংটা কলকাতা থেকে দূরে হয়ে সব থেকে ভালো হয়েছে। যদিও ব্যাংকের চাকরি একটু গোলমেলে আছে, ক্যাশে বসতে প্রথম প্রথম একটু ভয় করত, তবু মাসের শেষে মাইনেটা ঢুকলে বেশ ভালোই লাগে। নিজের পায়ে দাঁড়ানোর মধ্যে একটা ব্যাপার আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 6:10। তোরসা রোজের মতোই সকাল সকাল স্নান পুজো সেরে নিল। অভ্যাসবশত হোয়াটসঅ্যাপ চেক করল। এক গাদা মেসেজ বন্ধুদের গ্রুপের। সেগুলো চেক করে রিপ্লাই দিতে দিতেই 8টা বাজল। মাসি আসার সময় বাজার নিয়ে আসে। তোরসা বলল, তুমি আজ কি আনলে গো, মাছ না মাংস? মাসি রান্নাঘরে ব্যাগ নামিয়ে বলল, আর বাজার তো খোলেনি ভালো করে, আমি সবজি নিয়ে এলাম শুধু, রাতে মাংস খেও। একটু দেরি করে আসতে কি হয় তোমার? নিরামিষ খেতে আমার একদম ভালো লাগে না, জানো না। আর তাছাড়া এই ওয়েদারে কোথায় একটু মাংস করে খাওয়াবে তা না। মাসি ফ্রিজ খুলে বলল, আচ্ছা, ডিম করব, ফ্রিজে ডিম আছে তো। তোরসা ঠোঁট উল্টালো।
হুম, ঠিক আছে, তাই করো আর কি। মাসি রান্নাঘরে বসলো আলু নিয়ে, বলল, তুমি কিন্তু একটু রান্না শিখতে পারো দিদি। যা শীত আর বৃষ্টি পড়ছে, কোন দিন আটকে পড়লে তো না খেয়ে থাকবে। কেন, রান্না পারি তো, 2 মিনিটেই তৈরি ইনস্ট্যান্ট নুডলস। হ্যাঁ, ওই তোমার ওই নুডল নাকি, তাও তো ঠিকঠাক পারো না। তোরসা চোখ বড় বড় করে বলল, একদম মিথ্যে কথা বলবে না। তুমি কবে খেলে? কেন? ও মা, সেদিন খাওয়ালে যে বিকেলে। ইস বাবা গো, তোমার যে কি হবে না শ্বশুরবাড়ি গেলে। আমার আবার কি হবে? রান্না করতেই হবে, এটা কোথাও লেখা আছে নাকি বলো তো? আর তাছাড়া আমি তো শর্ত দিয়েই দেবো, ছেলেকে ভালো রান্না জানতে হবে। মাসি গজগজ করতে থাকলো। ওই আশাতেই থাকো। ছেলেদের তো আর চেনো না, ও প্রথমে অনেক কিছু বলবে, এই করে দেব সেই করে দেব, তারপর দেখবে কসু পারবে। আর নিজে পারলেও ওই বউয়ের কাছেই যত আবদার। তোরসা বুঝলো এবার মাসির গল্পের ঝাঁপি খোলার সময় এসে গেছে। সে আগ্রহী মুখ করে বলল, কেন কেন, কোন বাড়িতে আবার কি কেস হলো, বলো বলো বলো। ওই যে তোমার ওই বিশ্বাস বাড়ি, আর ওই ছেলেটার একটু পায়ে সমস্যা আছে না, হ্যাঁ সেই ছেলেটা। তা সেদিন গিয়ে দেখি, ও বাবা, এই বউয়ের সঙ্গে কি ঝগড়া কি না, অফিস থেকে ফেরার পর বাবু বউকে বলেছে একটু পা টিপে দিতে, তা বউও বলেছে সারাদিন বাচ্চা পড়িয়ে স্কুল থেকে ফিরে তারও শরীরটা ভালো ঠেকছে না, ব্যাস চেঁচামেচি বাড়ির মধ্যে। না পোষালে বেরিয়ে গেলেই তো হয়, অত ঝগড়া করে থাকার কি দরকার? মাসি গালে হাত দিল। ওমা, এ কি অলক্ষণে কথা গো, অত সোজা নাকি সব কিছু? আমি হলে না তাই করতাম, সম্মান নিয়ে কোনো কম্প্রোমাইজ করব না, যা পারো করে নাও। মাসি গম্ভীর হয়ে মাথা নাড়তে নাড়তে বলল, ভালো করেছো গো, তুমি বিয়ে করনি, তোমার ঝামেলা হতোই। ঠিক হয়ে যাওয়া বিয়ে তো আমি এই কারণেই ভেঙে দিলাম মাসি, যেখানে আমার সম্মান নেই সেখানে আমি নেই। তাই সে ছেলে তো তোমাকে ভালোবাসে নাকি? যে ছেলে আমার সম্মান রাখতেই পারে না তাকে তো ভালোবাসা যায় না মাসি। কি জানি বাপু, আমরা তো চিরটাকাল পড়ে পড়ে মার খেয়েই কাটিয়ে দিলাম। তোমার মতো ভাবতে পারলে তো ভালোই হতো। যাই হোক, তুমি রান্না করো বুঝলে, আমি একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়াই। তা দাঁড়াও, আচ্ছা শোনো, ওই আজ কিন্তু রাতে আমার আসতে একটু দেরি হবে। আবার কি হলো, ডাক্তার দেখাতে যাবে নাকি? আরে না গো, আমাদের ওই পাশের বাড়ির নেপালি মেয়েটা গুড়িয়া, ওর তো পা ভেঙে গেছে। তার সাথে তোমার আসা না আসার কি সম্পর্ক? আরে ও তো ওই যে ওই এস্টেটের বাংলো আছে না, ওখানে রান্না করে তো, এখন সেখানে ওই গেস্ট এসছে না, আমাকেই রান্নার জন্য ঠিক করে দিয়েছে এই কটা দিন। গেস্ট হাউসে লোক এসেছে? বলো কি গো, এখানে আবার কে এলো? তার আমি কি জানি, আজ গেলে খবর পাওয়া যাবে। আচ্ছা যাও, আর শোনো, বিকেলে যদি তুমি আমাকে আবার নিরামিষ খাইয়েছো, আমি কিন্তু তোমাকে বাথরুমে আটকে রেখে দেবো বলে দিলাম, বুঝলে? আদ্রিতার স্কুটি যখন তোরসার বাড়ির সামনে এলো তখন তোরসা তালা লাগাচ্ছিল। স্কুটিতে ওঠার আগে বলল, ইস, তোকে কি গোলু গোলু লাগছে রে। আদ্রিতা বলল, কি করব বল, ভেবেছিলাম একটু ডায়েটিং করব, তা মা কালকে পেস্ট্রি নিয়ে এসেছিল, ব্যাস আর সামলাতে পারলাম না নিজেকে। তোরসা হিহি করে হেসে বলল, আর সামলে কাজ নেই, সাবধানে চালা আজকে বুঝলি, রাস্তায় কিন্তু স্কিড করতে পারে, আর কথা বলিস না। আদ্রিতা শুনল না, বক বক করতে করতে সারা রাস্তা গেল। ব্যাংকে পৌঁছে বায়োমেট্রিক পাঞ্চ সেরে আদ্রিতা বলল, এই আজকে মনে হয় তোকে ক্যাশে বসতে হবে। তোরসা মুখ বেঁকালো। কেন, আজ বিজনদা আসেননি? কালকেই তো শুনছিলাম আসবেন না। দেখি দ্য গ্রেট ডিরেক্টর কি বলেন। এক গাদা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম আছে, আজ আমার মাথা খারাপ হবে। তাও ভালো, আমার মতো সারাদিন হাতের কাজ তো আর করে যেতে হবে না। উফ কি জ্বালা। শোন না, আজ পেস্ট্রি এনেছি টিফিনে, খাবি তো? খাবো না মানে? পেস্ট্রি আমি খাবো না? এটা কোনোদিনও হতে পারে? ওই দেখ এসে গেছে তোর ডিকটেটর। ব্যাংক খুলে গেছিল, ধীরে ধীরে লোক আসা শুরু হয়েছে। ভিড় কম নয়। তোরসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে কাজে লেগে গেল। এই সময়টা ফোনটা সাইলেন্ট করে রাখে সে।
ফোন এলেও ধরে না। বাড়িতে বলা আছে যে ব্যাংকিং আওয়ার্সে খুব বিরাট কিছু না হলে কেউ ফোন করবে না। একজনকে কম্পিউটারে এন্ট্রি করে টাকাটা দিতে যাবে, এমন সময় সেই পরিচিত মুখটাকে দেখতে পেল তোরসা। কাউন্টার এসে দাঁড়িয়েছে। সে প্রথমেই মাথা নিচু করল, তারপর বুঝল যে ব্যাপারটা বোকা বোকা হয়ে যাচ্ছে। মাথা তুলে তার চোখে চোখ রেখে বলল, বলুন, একটু কথা বলা যাবে? কি ব্যাপারে বলুন? অ্যাকাউন্ট ওপেন করতে চান? 7 নম্বরে চলে যান। সে টোকেনটা তার টেবিলে দিয়ে বলল, না, আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। একই রকম যান্ত্রিকভাবে বলল। কাজ না থাকলে ভিড় করবেন না প্লিজ, ব্যাংকিং আওয়ার্সে অনেক কাজ থাকে। সে কাউন্টারের সামনে থেকে সরে চুপচাপ চেয়ারে গিয়ে বসল। পরের জন চলে এসেছিল। তোরসার হৃদস্পন্দন বেড়ে গেছিল, তবু সে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছিল। তোরসা মনে মনে ভাবল, আবার কেন সে ফিরে এসেছে? তোরসা আর তার দিকে তাকালো না। এক মনে কাউন্টার সামনে যেতে লাগলো। একবার মনে হলো সিকিউরিটিকে ডাকবে। পরক্ষণে বহু কষ্টে নিজেকে সামলালো। আদ্রিতার দিকে তাকালো একবার। আদ্রিতা চোখ বড় বড় করে ইশারায় জানতে চাইল ছেলেটাকে। তোরসা চোখ ফিরিয়ে নিল। লাঞ্চ আওয়ার হয়ে এসেছিল। সে কাউন্টার থেকে উঠে যেতেই সে চলে এলো। এবার কথা বলা যাবে? না, অফিসের মধ্যে অফিসিয়াল কাজ ছাড়া কোনো কথা বলা যাবে না। অফিস আওয়ার্সের পরে কথা বলা যাবে? বা এখন তো লাঞ্চ আওয়ার্স, একসাথে লাঞ্চ করা যেতে পারে কি? আমার টিফিন আছে, থ্যাঙ্কস। আর তাকে কথা বলার সুযোগ দিল না তোরসা। কাউন্টার ছেড়ে বেরিয়ে রেস্টরুমে চলে গেল। আদ্রিতা তাকে দেখেই ঝাঁপিয়ে পড়ল। উফ, ছেলেটা কি হ্যান্ডু রে! এই, কি বলছে রে তোকে? তোরসা গম্ভীর হয়ে বলল। খেয়ে নি। আদ্রিতা অভিমানী সুরে বলল, বলবি না? তোরসা আদ্রিতার চোখে চোখ রেখে বলল, ইনি আমার এক্স। আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছেন, বুঝেছেন? আদ্রিতা তোরসার হাত ধরে বলল, উফ, এত হ্যান্ডু, এর সঙ্গে কেউ ব্রেকআপ করে? যেটা জানিস না সেটা নিয়ে কিছু না বললেই ভালো হয় বোধহয়। থাক, বলতে না চাইলে বলতে হবে না। শোন না, আমাকে দিবি? তোরসা অবাক হয়ে বলল, কি দেব? তোর এক্সকে? নিয়ে নে, নিয়ে আমাকে একটু বাঁচা ভাই। আমাকে যেন কত দেখবে। তোর মতো সুন্দরীকে ছেড়ে কেউ আসবে আমার কাছে? তোরসা আদ্রিতার থুতনিটা নেড়ে দিয়ে বলল, আসবে মানে? দৌড়ে দৌড়ে আসবে। ওসব ছাড়, বল না তোর স্টোরিটা। একদিন পুরো চেপেছিলিস, হ্যাঁ? স্যার, স্যার বলছি, দুপুরে তো কিছুই খেলেন না, এখন কি কিছু খাবেন? ঘুম ভাঙালেন তুষারবাবু। নীল দেখল তুষারবাবু দাঁড়িয়ে আছেন। সে দরজাটা খুলেই ঘুমিয়েছিল। বলল, খেতে ইচ্ছে করছে না কিছু। সে কথা বললে হবে? সাহেব জানলে কিন্তু খুব রাগারাগি করবেন। বলার দরকার নেই কিছু। তুষারবাবু ইতস্তত করে বললেন, বাজার যাওয়ার আগে তো বললেন ডিম ভাত খাবেন, রান্নাও করানো হলো, খাবারটা তো নষ্ট হয়ে যাবে স্যার। নীল বলল, আচ্ছা, নষ্ট হবে কেন? রাতে খেয়ে নেব। এখন কিছু আর রান্না করাবো না? মানে রাঁধুনির সঙ্গে একটু কথা বলে নিন স্যার, তাহলে কাল কি খাবেন? নীল বিরক্ত হলো। লোকটা তো ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। বলল, আপনি বলে দিন না। আমি কি করে বলি বলুন তো স্যার? আমাকে কি তবে আবার উঠে ডাইনিং রুমে যেতে হবে? এখানে ডাকবো? নীল কয়েক সেকেন্ড ভেবে বলল, ডাকুন। তুষারবাবু বেরোলেন। নীল উঠে বসল। আগে জানলে এই বাংলোতে উঠতই না। এই লোকটা এত কেয়ার নিলে তো খুব সমস্যা। রাঁধুনি মহিলাকে নিয়ে তুষারবাবু তার ঘরে ঢুকলেন। নীল অবাক হলো। কি হলো? ইনি? তুষারবাবু দাঁত বের করে বললেন, আর বলবেন না স্যার, ওই মেয়েটা পা ভেঙেছে। সে কি? হ্যাঁ, এখান থেকে বেরিয়েই। যাই হোক, এও গেস্ট হাউসের রান্না করতো এক সময়। আপনি একে বলে দিতে পারেন। মাসি বলল, সকালে কি খাবেন? নীলের নিজেকে কেমন দেশের রাষ্ট্রপতি বলে মনে হচ্ছিল। সে বলল, যেটা খুশি করুন না, কোনো অসুবিধা নেই। মাসি একটু অবাক হয়ে তুষারবাবুর দিকে তাকালো। বুঝতে পারল না কি করবে। তারপর বলল, পরোটা তরকারি খাবেন? হ্যাঁ, তাই করুন। আর বলছিলাম ওই দুপুরে। তুষারবাবু নীল বলার আগেই বললেন, দুপুরে মাংসই করো। কি স্যার, ঠিক আছে তো? আচ্ছা, তাই হোক। এখন কিছু খাবেন না?
এখন কটা বাজে? 6:45। আমি বরং একবারে ডিনারটাই খেয়ে নিই। তুষারবাবু অবাক হয়ে বললেন, হ্যাঁ, এখনই খেয়ে নেবেন? হ্যাঁ, খেয়ে ঘুমিয়ে পড়ি। তাহলে কি আমি ভাত বাড়তে বলবো? হ্যাঁ, ভাত বাড়ুন, আমি মুখ ধুয়ে আসছি। মাসি অবাক চোখে নীলকে দেখতে দেখতে ঘর থেকে বেরোলো। নীল চুপচাপ বসে থাকলো কিছুক্ষণ। তুষারবাবু ডাক পারলেন, স্যার খেতে আসুন, খাবার বেড়েছে। নীল উঠল। এই লোকটা না খেলে একেবারে মাথা খারাপ করে দেবে। মুখ ধুয়ে খেতে বসল। মুসুরির ডাল, আলু ভাজা আর লাল লাল ডিমের ঝোল। নীল সব একসাথে মেখে ফেলল। মাসি অবাক হয়ে বলল, এ আবার কেমন খাওয়া? আমি এভাবেই খাই। মাসি আর কিছু বলল না। যাকে শীত পড়ছে, গরম গরম ভাতটা খারাপ লাগছিল না খেতে। খেতে খেতে নীল বুঝতে পারছিল যে ভালো খিদেই পেয়েছিল আসলে। মাসি বলল, বলছিলাম কি, ওই রাতে খিদে পেলে কি করবেন তখন? আমি কিছু করে রাখবো? খিদে পাবে না আর, এই তো খেয়েই ঘুমিয়ে পড়বো আবার। তুষারবাবু বললেন, স্যার, আপনার কাজ হয়েছে আজকে? নীল খেতে খেতে থমকালো। হ্যাঁ, ওই আর কি, কাল আরেকবার যেতে হবে। কাল কিন্তু দুপুরে খাবেন স্যার। এভাবে খাওয়া দাওয়ার অনিয়ম করলে পাহাড়ে যদি শরীর খারাপ বাঁধান তাহলে মহা মুশকিল হয়ে যাবে। না না, কি আর হবে, আমার অভ্যেস আছে এভাবে খাওয়ার। স্যার, বলছি একটা প্রশ্ন করব? খেয়ে নিই, তারপর যত পারেন করুন। তুষারবাবু তার বিখ্যাত দাঁত আবার বের করলেন। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা স্যার, আপনি খেয়ে নিন, আমি পরে জিজ্ঞেস করব। নীল বিরক্ত মুখে ভাতটা শেষ করে ঘরে ঢুকে দরজা বন্ধ করল। দরজা খোলা থাকলেই লোকটা ভাইভা শুরু করে দিচ্ছে একেবারে। টিভি আছে ঘরে একটা, সে টিভি চালালো। বেশ কয়েকবার এ চ্যানেল সে চ্যানেল করে বিরক্ত হয়ে টিভিটা বন্ধ করে দিল। তারপর বিড়বিড় করতে লাগলো, কথা বলা বের করছি তোমার, দাঁড়াও। উফ দিদি, ওই গেস্ট হাউসে একটা পুরো পাগল ছেলে এসে উঠেছে গো। দরজা খুলতেই মাসির প্রথম দেখা। তোরসা বলল, তাই কেন বলো তো? মাসি বলল, আর বলো কেন, বাজারে না কোথায় গেছলো, সেখান থেকে ফিরেছে ওই 3টের সময়। তারপর তেজ দেখিয়ে খাইনি, এখন দেখি পড়ে পড়ে ঘুমুচ্ছে। তোরসার একটা হার্টবিট মিস হলো। মুখে আগ্রহ দেখালো না, বলল, তুমি কি আমাকে আজকেও নিরামিষ খাওয়াবে? মাসি রান্নাঘরে ঢুকে বলল, উফ না গো না, মাংস করছি রাত্রিরে, অত তোমায় চিন্তা করতে হবে না। আচ্ছা, ওই তারপর যেটা বলছিলাম শোনো না, ওই যে ওই কেয়ারটেকার বাবু, হ্যাঁ সেই তো ওনাকে ডেকে তুললো। উঠে কি বলে জানো? বলে আমি এখন খেয়ে নেব, তারপর খাওয়া শোনো। মাসি, কোন লোক কি খেয়েছে তার বৃত্তান্ত আমাকে কেন শোনাচ্ছ বলো তো? রান্না করো তো, আমার কাজ আছে। মাসি অবাক হলো। তোরসা কখনো তো এভাবে তার সঙ্গে কথা বলে না। বলল, ও মা, তোমার আবার কি হলো? অন্য লোকের কথা আমাকে কেন বলছো? ও মা, অন্য লোকের কথা জানো তুমি শোনো না? তোরসা কিছু বলল না। মাসি বলল, আরে শোনো না, তারপর কি হলো? ডাল ভাত আলু ভাজা ডিমের ঝোল সব একসঙ্গে মেখে খাওয়া শুরু করে দিল। কি পাগল রে বাবা। তোরসা আনমনে বলল, দুপুরে খাইনি। কথাটা বলে তারপরেই বুঝে গেল যে ভুল করে ফেলেছে। তাড়াতাড়ি ম্যানেজ করতে গেল। মানে তোমার রান্না খেলো না? তুমি এত কষ্ট করে রেঁধেছিলে। মাসি জিতে যাওয়ার হাসি হাসল। তবে এই যে বলেছিলে বলবে না। তোরসা রেগে বলল, বললে বলো, না হলে বাদ দাও। আরে না না, এই বললাম যখন শুনেই যাও। দুপুরে তো কিচ্ছু খাইনি, আমি তো দাঁড়িয়ে রয়েছি ভাত বাড়বো বলে। সে কি তেজ বাবুর। ওই কেয়ারটেকার বাবু জিজ্ঞেস করলেন, স্যার খাবেন না? কি রেগে গেল জানো? বলে কি আপনাদের কি খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কথা নেই? তারপর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমাকে দেখতেও পেল না জানো। সেই লোকই এই ঘুম থেকে উঠে একেবারে পাল্টে গেছে। আগের মাসির কথা শুনে জিজ্ঞেস করলো কি হয়েছে, কেমন আছে।
পুরো পাগল, একেবারে মাথা খারাপ। মাসি হাসতে থাকলো। তোরসা মাসির সামনে টুল নিয়ে বসে গল্প করে রোজ। আজ আর বসে থাকলো না, উঠে ঘরে চলে এলো। মাসি ডাকলো, কি হলো আবার? কাজ আছে একটু, তুমি রান্না হয়ে গেলে ডেকো। হ্যাঁ, কি যে হয় তোমার মাঝে মাঝে, বুঝি না বাপু। তোরসা কান দিল না, ঘরে এসে অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো। আবার কেন ফিরে এলো? তাকে খুঁজেই বা পেল কি করে? তার বন্ধুদের মধ্যেই কি কেউ? সবাইকে তো বলাও হয়নি। এমনিতেই যতবার সিম চেঞ্জ করেছে ততবার কোথাও না কোথাও থেকে নাম্বার জোগাড় করে ফোন করেছে, সে ধরেনি। তবু বারবার ফোন করে গেছে, মেসেজ করে গেছে। কখনো নরম স্বরে, আবার কখনো রাগী স্বরে বলেছে, ফিরে এসো। তোরসা ঠোঁট কামড়ালো। কালকে নিশ্চয়ই আবার ব্যাংকে যাবে, চুপচাপ বসে থাকবে আজকের মতোই। কথা বলতে আসবে, রোজ রোজ ব্যাপারটা ঘটলে কলিগরাই বা কি ভাববে তাকে? বিচ্ছিরি একটা সিন ক্রিয়েট হবে। ছুটি নিয়ে নেবে। পরক্ষণই মনে হলো কতদিন ছুটি নেবে? নতুন চাকরি, বেশি দিন তো ছুটি নিয়ে ঘরে বসে থাকতেও পারবে না। ফোনটা বেজে উঠল। আবার ফোন করেছে। কয়েকবার রিং হয়ে চুপ করে গেল। রোজ এভাবেই চলছে। তোরসা ফোনটা হাতে নিল, নাম্বারটা ডায়াল করেই তাড়াতাড়ি কেটে দিল। আরেকটু হলেই রিং হতো। ফোনটা খাটের ওপর ছুঁড়ে ফেলল সে। না, মাসির সামনেই বসতে হবে। এখানে একা একা থাকলেই আবার ফোন করতে ইচ্ছে করবে। সে উঠে চুপচাপ রান্নাঘরে টুলে গিয়ে বসল। মাংস বসিয়েছে মাসি। বলল, কালকে সকালে পরোটা খাবে? হ্যাঁ ঠিক আছে, করো। ওই ছেলেটাও কাল পরোটা খাবে বলেছে। বাবা, প্রথমে তো বলতেই চাইছিল না কি খাবে। তোরসা বলল, ও শোনো শোনো, কাল পরোটা খাবো না, কালকে আমি ভাত খাবো। এই, তোমার কি হয়েছে বলো তো? এ থেকে থেকে কেমন যেন পাগল পাগল ভাব করছো। কি হয়েছে তোমার? শরীর টরীর খারাপ হয়েছে নাকি? না না, তুমি এক কাজ করো তো, ওই যে বসুবাড়ির গল্পটা আমাকে একটু বলো না। ওই বাচ্চাটা কি যেন বলছিলে? মাসি উৎসাহিত হয়ে অন্য গল্প করা শুরু করলো, আর তোরসা হাঁপ ছেড়ে বাঁচল। একবার ঘুম ভাঙার সময় হলে দ্বিতীয়বার ঘুম আসাটা অতটা সহজ হয় না। আগের রাতে পথের ক্লান্তিতেই ঘুম চলে এসেছিল। আজ দুপুরে এসে ঘুমানোর পরে আর ঘুম আসছিল না। বেশ কয়েকবার তিতিরকে ফোন করেছিল সে, ফোন তোলেনি। তারপর ফোন অফ করে রাত 9টায় শুয়ে পড়েছিল। শেষমেশ ওই 10:30 নাগাদ উঠে পড়ল। আলো জ্বালালো, ব্যাগ থেকে আরেকটা ফোন বের করলো। যেদিন ট্রেনে উঠেছে সেদিন থেকে ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছিল। ফোনটার দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলো নীল। একটু ভেবে সুইচটা অন করলো। ব্যাটারি কম দেখাচ্ছে, যে কোনো সময় অফ হয়ে যাবে। একের পর এক SMS পাঠিয়েছে শ্রমণা। নীল বেশ কিছুক্ষণ সেগুলো দেখল। ফোনটা আবার অফ করতে যাবে, এই সময় বেজে উঠল। শ্রমণা। নীল প্রথমে ভাবল ধরবে না, কিন্তু অসাবধানে ফোনটা কাটতে গিয়ে রিসিভ করে ফেলল। অগত্যা কানে দিল ফোনটা। ওপাশ থেকে শ্রমণার গলা। হ্যালো হ্যালো নীল। হ্যাঁ বলো। শান্ত গলায় বলল নীল। তুমি কোথায় এখন? কেন? আরে তোমাকে ফোন করে যাচ্ছি, ফোন অফ, হোয়াটসঅ্যাপ করছি, মেসেজ সেন্ড করছো না, আন্টিকেও ফোন করতে সাহস হচ্ছে না যদি টেনশন করেন। এই, তুমি সত্যি বলো তো তুমি কোথায়? নীল একটু থমকে বলল, আমি একটু নর্থ বেঙ্গলে এসেছি। ওপাশে একটু নীরবতা। তারপর বলল, নর্থ বেঙ্গল? কেন? তোরসার খোঁজ পেয়েছো বুঝি? হ্যাঁ। বাহ, তাহলে তো এখন রিইউনিয়নের পালা। ফাইন, আমি আর ডিস্টার্ব করবো না। যাও, কে জড়িয়ে ধরো তোমার এক্সকে। জড়িয়ে ধরতে তো আসেনি, তবে আমি ওর মুখটা পুড়িয়ে দিতে এসেছি, যাতে আর কেউ ওর ওই ইনোসেন্ট মুখ দেখে ওকে পছন্দ না করতে পারে। হোয়াট? আর ইউ ক্রেজি?
তোমার মাথা খারাপ হয়ে গেছে? এইসব কি বলছো তুমি? কোথায় আছো তুমি বলো তো? এক্স্যাক্টলি কোন লোকেশনে আছো? বলবো না। নীল, নীল শোনো, দেখো তুমি কিন্তু বড় সড়ো ভেসে যাবে। কেউ মলেস্টেড হার, কিচ্ছু বলেনি তোমাকে, কোথাও যায়নি, চুপচাপ পালিয়ে গেছে শুধু ট্রান্সফার নিয়ে। এবার আর কিছু পাগলামি করো না যাতে বড় কোনো প্রবলেম হয়। আই শ্যাল টক টু ইউ লেটার। বাই। শোনো 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 নীল, প্লিজ শোনো। ইউ লাভ মি, ইউ লাভ মি না বেবি? অফকোর্স আই লাভ ইউ। আর কাকে ভালোবাসবো? সেই মেয়েটাকে যে আমাকে ইগনোর করে চলে গেল। তবে বোঝো আমার কথাটা, প্লিজ শোনো। দেখো ওকে তুমি যা ইচ্ছে করতে দাও, নিজের মতো থাকতে দাও, কেন শুধু শুধু জড়াচ্ছ বলো তো? নীল কিছু একটা বলতে চাচ্ছিল, ফোনটা অফ হয়ে গেল। সে খানিকক্ষণ ফোনটার দিকে তাকিয়ে রইল, তারপর ব্যাগে রেখে দিল। মাথাটা গরম হয়ে গেছিল এই শীতেও। সে ওয়াশরুমে গেল, বেসিনে গিয়ে দাঁড়ালো। হিম শীতল জল বেরোচ্ছে কল থেকে। না, গিজার চালালো না সে। ওই বরফ ঠান্ডা জলই মাথায় দিয়ে আয়নার সামনে দাঁড়ালো। চোখ লাল হয়ে গেছে। ফোন ধরবে না কেন? কেন ধরবে না? ভীষণ রাগ হচ্ছিল তার। টাওয়েল মাথায় দিয়ে বেরিয়ে খাটে এসে বসল সে। অন্য ফোনটা অন করে তিতিরকে ফোন আবার ট্রাই করতে লাগলো। ফোন একবার রিং হয়ে বিজি বলল। ব্লক করে দিয়েছো? হ্যাঁ, ব্লক করে দিয়েছো? এই বলে ব্যাগ থেকে ফোনের পিনটা বের করলো সে। সিম চেঞ্জ করে আবার ফোন করা শুরু করলো তিতিরের নাম্বারে। দুবার রিং হয়ে গেল, ফোন ধরল না। তিনবার এবার করতে গিয়ে বুঝতে পারলো যে ফোন অফ করে দিয়েছে। রেগে মেগে ফোনটা দেওয়ালে ছুঁড়ে মারল নীল। তারপরই ব্যাগটা হাতড়াতে শুরু করলো। বেশ খানিকক্ষণ পরে ঘুমের ওষুধের স্ট্রিপটা খুঁজে পেল। দুটো ওষুধ বের করে খেয়ে নিল। আয়নার দিকে তাকালো নীল। নিজেকে চিনতে পারছিল না। অনেকক্ষণ ছটফট করে রাত দুটোয় ঘুমোতে পেরেছিল তোরসা। ঘুম ভেঙে গেল সকাল 6টাতেই। জানলা খুলতেই নির্মেঘ নীল আকাশ উঁকি মারল। গত কয়েকদিন আকাশ জুড়ে মেঘ ছিল, এখন একদম পরিষ্কার। তোরসা খানিকক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। স্নান করল, পুজো করল মন দিয়ে। নতজানু হয়ে বেশ কিছুক্ষণ ঈশ্বরের সামনে বসে রইল। রোজই বসে, আজ একটু বেশি সময় ধরে বসল। সমর্পণ শেষে ফোন অন করে বাড়িতে ফোন করল। সব খোঁজখবর নিয়ে ফোনটা রাখল যখন, তখন 7:30 বাজে। বাড়ির সামনের ছোট জায়গাটায় কয়েকটা নেপালি বাচ্চা ফুটবল খেলছে। তোরসা দেখছিল। ইচ্ছে হচ্ছিল যে একটু খেলি, কিন্তু না, পরক্ষণেই নিজেকে সামলালো। বাচ্চাগুলো খুব বিচ্ছু। একবার ভাব করে নিয়ে তার ঘরে আসলে একেবারে সব দফা করে দেবে। মাসি গজগজ করতে করতে এলো। যত সব পাগলের কাণ্ড, খেতে কাজ নেই, এসে জোটে ওসব আমার কপালে। কি হলো? গজগজ করছো কেন এমন? তোরসা অবাক হলো। আর বলো না গো, আর কালকে পরোটা ঠিক হয়েছিল, একটু আগে ওই কেয়ারটেকার বাবু ফোন করে খবর দিলে যে এখন আবার ছেলে নাকি বলছে যে সকালে একেবারে ভাত খেয়েই বেরোবে। আমার ময়দা কেনা হয়ে গিয়েছিল বলো দেখি। ও যাই বলুক, ও টাকা আমি নিয়েই ছাড়বো ওর থেকে। ও, মাসি রান্নাঘরে ঢুকলো। আর এই জন্যেই তো আমি ওই বাংলোতে রান্না করা ছেড়ে দিয়েছিলুম জানো। এই কলকাতা থেকে সব বড়লোক সাহেবরা আসে, তাদের একটারও মাথা ঠিক থাকে না। একবার এক সাহেব ছিল, সে আবার এর চেয়েও 3 কাঠি ওপরে। নিজেই বলবে এই রান্না করো, এই সেই রান্না করো, তারপর খেতে বসলেই শুরু করে দেবে আবদার। একটু পাঁপড় ভাজো তো, একটা ডিম ভেজে দাও তো। খুব বাজে এগুলো। কটা টাকার জন্য এরা একেবারে কুকুর ছাগল ভাবে গো আমাদের। করো কেন? না করলেই তো পারো। কি আর এমন দেয় বলো তো? করতাম নাকি, ওই গুড়িয়ার জন্যই তো করলাম। ওই মেয়েটার বর তো সারাদিন কোথায় না কোথায় পড়ে থাকে। যে কটা টাকা পাবো ওকেই ওই তার থেকে কিছুটা আলাদা করে দিয়ে দেব। সংসারটা একেবারে ভেসে যাচ্ছে গো দিদি ওদের। তোরসা বলল, এ বাবা, আচ্ছা কাজবাজ কিছু করে না? কাজবাজ
তাহলেই হয়েছে। ওই বউটার পয়সায় খায় আর রাতে আড্ডা মেরে বাড়ি ফিরে সেই বউটাকেই পেটায়। তবে এখন বুড়িয়াও ছেড়ে কথা বলে না, ওকে তেড়ে আসলে ও তেড়ে যায়। পড়ে পড়ে আর কতদিন মার খাবে বলো দেখি? তোরসা বিড়বিড় করে বলল, পড়ে পড়ে মার খেয়েই তো এই অবস্থা হয়। কি বলছো তুমি? তোরসা সামলে নিল। কিচ্ছু না। তুমি আজ কি রাঁধছো গো? এই তো চালানি রুই। কেন, ছোট মাছ পাওয়া গেল না? বেশি ছিল না গো, ভেবেছিলাম নেবো। তাহলে নিলে না কেন? না, মনে হলো তুমি যদি না খাও। ধুর, চালানি রুইয়ের থেকে ওই ছোট মাছই ভালো। পরের দিন এলে কিন্তু ওটাই নিয়ে আসবে, বুঝলে? আর আমার জন্য 1 পিস ভাজা রেখো। মাসি ঘাড় নাড়ল। আদ্রিতা স্কুটিতে উঠেই বলল, কিরে, আজকেও নিশ্চয়ই আমাদের হ্যান্ডু হিরো আসবে। তোরসা বলল, এই, তোর আর কোনো টপিক নেই রে? আর রাস্তাটা একটু ঠিক করে চালা মা আমার, এটা তোর কলকাতার সমতল নয়। তা বটে, কিন্তু আজ যদি আসে তাহলে তুই ছুটি নিয়ে নিস, দুজনে মিলে একটা রোম্যান্টিক দিন কাটাস। তোরসা বিরক্ত মুখে বসে থাকল, কোনো কথা বলল না। ব্যাংকে পৌঁছে দেখল বিজনদা এসে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল। ক্যাশে বসলে এমনিতেই খুব চাপ থাকে, তার উপর সে আসার ফলে ব্যাপারটা গতকাল খুব পীড়াদায়ক হয়ে উঠেছিল। তোরসা তৈরি ছিল যে কোনো সময় নীল আসবে বলে। অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ করছিল, আর কেউ এলেই তার চোখ চলে যাচ্ছিল দরজার দিকে। আদ্রিতা পর্যন্ত একবার ফিসফিস করে বলে গেল, আজ এলে একটু পরিচয় করিয়ে দিস না, তোকে নিজের হাতে মোমো বানিয়ে খাওয়াবো। তোরসা পাত্তাই দিল না। একটা সময় টিফিন টাইম হলো। তোরসা উঠল, রেস্টরুমে গেল। আদ্রিতা টিফিন খুলে বসেছে। তাকে বলল, কিরে, আমি তো ভেবেছিলাম আজকেও আসবে। শোন ভাই, আমাকে প্লিজ বারবার এই নিয়ে খোঁচাটা দিস না তো। বিশ্বাস কর, আমি ঠিক নিতে পারছি না। তা তোকে নিতে কে বললো? তুই আমায় দিয়ে দে না। তোরসা একটু থমকে বলল, ওর স্টেডি গার্লফ্রেন্ড আছে তো, তুই এত চাপ নিচ্ছিস কেন? আর কে সেই স্টেডি গার্লফ্রেন্ড? নিশ্চয়ই তুই। না রে, আমি কেন হতে যাব? আদ্রিতা বড় বড় চোখ করে বলল, সে কি রে, স্টেডি গার্লফ্রেন্ড আছে তবু তোর পেছন পেছন ছুটছে কেন? শুধু তাই না, মামনি ওর মায়েরই পছন্দ করে দেওয়া। হ্যাঁ, আদ্রিতা চারিদিকে চোখ বুলিয়ে তার কানে কানে বলল, তাহলে তো ক্যারেক্টারে বড় সড়ো সমস্যা আছে বলতে হবে। গাছেরও খাবো, তলারও কুড়বো। তুই ঠিক করেছিস, একদম পাত্তা দিসনি। আমি হলে তো জেলে পাঠিয়ে দিতাম। চন্দনদাকে বলে রাখবো। চন্দনদা সিকিউরিটি গার্ড। তোরসা মাথা নাড়ল। না না, কিচ্ছু বলতে হবে না। আমি শুধু ওকে আর আমার লাইফে কোনো স্পেস দিতে চাই না, দ্যাটস ইট। কিন্তু আজ এলো না কেন বলতো? তোরসা হাসল। অন্য কোনো প্ল্যান হয়েছে হয়তো, দেখ, মেবি অ্যাসিড অ্যাটাক করবে। প্রায় তো ভয় দেখাতো। আদ্রিতা শিউরে উঠে বলল, সে কি, তুই এত নির্লিপ্তভাবে কথাটা বলছিস কি করে? আমার আর কিছু যায় আসে না রে, যা পারে করুক। আমি আর ওকে নিয়ে একটুও ভাবছি না। নীল 10টায় উঠে খাবার টেবিলে এলো। তুষারবাবু সেখানেই ছিলেন। তাকে দেখে বললেন, এই তো স্যার, ফ্রেশ হয়ে নিয়েছেন? হ্যাঁ, খেতে দিতে বলুন। খাবার টেবিলেই ছিল। মাসি প্লেটে ভাত বাড়তে লাগলো। নীল বলল, পরোটা হওয়ার কথা ছিল না? তুষারবাবু অবাক হয়ে বললেন, সকালে তো একবার ঘুম ভেঙে এসে আপনি ভাতের কথা বলে গেলেন। মাসি অবাক হয়ে নীলের দিকে তাকিয়েছিল। নীল বলল, ও, ভাত বলেছি না। আচ্ছা শুনুন, আমি একটু অপেক্ষা করছি, পরোটাই বানাক মাসি। ভাত খেতে ইচ্ছে করছে না এখন। তুষারবাবু ভয়ে ভয়ে একবার মাসির দিকে তাকালেন। মাসির মুখ থমথমে। ঝড়ের পূর্বাভাস পেলেন তুষারবাবু। বললেন, স্যার, রান্না তো হয়ে গেছে, এখন আবার। নীল উঠল। অসুবিধা থাকলে ছেড়ে দিন, আমি রাস্তায় খেয়ে নেব। কথাগুলো বলে বেডরুমে চলে গেল। স্নানে ঢুকল না, গিজার চালানো না আর। হিমশীতল জলেই কাঁপতে কাঁপতে স্নান সেরে নিল। বেরিয়ে জামা কাপড় পরছিল। তুষারবাবু এসে দাঁড়ালেন। স্যার বলুন। বলছি পরোটা হচ্ছে, খেয়ে বেরোবেন।
দেরি হবে? কত আর দেরি হবে, খুব জোর আধ ঘন্টা। আধ ঘন্টা? ঠিক আছে, ছেড়ে দিন, আমি বাইরে খেয়ে নিচ্ছি। মাসি তো রান্না শুরু করে দিয়েছে স্যার। ভালো তো, আপনারা খেয়ে নেবেন। কি যে বলছেন স্যার, এ আবার হয় নাকি? কেন হয় না? আপনি খান না। কি খান আপনি? খাই স্যার, কিন্তু এটা তো আপনার জন্য করা হচ্ছে। আমার জন্য? ও, তা ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি বসছি, আপনি রান্না হলে জানান। ঠিক আছে স্যার। নীল সুটকেস থেকে তিতিরের দেওয়া সোয়েটারটা বের করল। মেরুন রঙের সোয়েটার। কলেজে পড়ার সময় টিউশন পড়িয়ে টাকা জমিয়ে এই সোয়েটারটা তাকে কিনে দিয়েছিল। তিতির বলেছিল, এই সোয়েটারটা যখন পরবে মনে করবে আমি তোমাকে জড়িয়ে ধরে আছি। সোয়েটারটা পরে বেশ খানিকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়েছিল নীল। চোখ বন্ধ করে তিতিরের মুখটা মনে করার চেষ্টা করল। মিনিট পাঁচেক সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। বাইরে গাড়ির হর্ন শোনা গেল। এই গাড়িটা তুষারবাবু ঠিক করে দিয়েছেন কাছাকাছি ঘোরার জন্য। নীল হন হন করে বাংলো থেকে বেরিয়ে গেল। সে ভুলেই গেছিল যে তার জন্য পরোটা হচ্ছে। তুষারবাবু বাংলোর পিছনের দিকে ছিলেন বলে তাকে দেখতে পেলেন না। গাড়িতে উঠে নীল বলল, এখান থেকে শিলিগুড়ি কতক্ষণ? ড্রাইভার বলল, বাজার যাবেন না? নীল বিরক্ত হলো। যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন না। 2 ঘন্টা লাগবে। চলুন। কিন্তু আপনি তো বললেন লোকাল ঘুরবেন। আপনার যেতে অসুবিধা আছে? না না, অসুবিধা কেন হবে? চলুন তাহলে। নীল বলল, খেয়েছেন সকালে? হ্যাঁ স্যার। কি খেয়েছেন? ভাত খেয়েছি স্যার। রাস্তায় কোথাও একটা দাঁড়াবেন তো, আমার খাওয়া হয়নি। আচ্ছা স্যার। নীল বসে বসে এদিক ওদিক তাকাচ্ছিল। কিছুক্ষণ পর বলল, এখানে একটা নদী আছে না, কি যেন নাম? স্যার নদীটার নাম নেওড়া। নেওড়া? হ্যাঁ স্যার। জঙ্গল আছে? হ্যাঁ স্যার, মাঝখানে চিতাবাঘ বেরিয়েছিল। তাই? আচ্ছা, ওখানে নিয়ে যাবেন? কিন্তু স্যার এখন তো আপনি শিলিগুড়ি যাচ্ছেন। হ্যাঁ তা ঠিক, এখন তো শিলিগুড়ি যাচ্ছি। কাল নিয়ে যাবেন? ঠিক আছে স্যার। আচ্ছা, চিতাবাঘ দেখা যাবে? সেটা কি করে বলবো স্যার। হ্যাঁ ঠিক ঠিক, সেটা কি করে বলবেন আপনি। কি হলো, দাঁড়ালেন কেন? খাবেন বললেন যে। ও, খাবো বলেছি না? আচ্ছা ছেড়ে দিন, আপনি চলুন, শিলিগুড়িতে গিয়েই খাবো। আচ্ছা স্যার। না না, দাঁড়ান দাঁড়ান, আমি একবার খেয়ে নিই। গাড়ি দাঁড়ালো। নীল নামলো। একটা ছোট্ট হোটেল, ভিড় আছে যথেষ্ট। নীল বসে বলল, কি আছে ব্রেকফাস্টের জন্য? আলু পরোটা আছে স্যার। আচ্ছা দিন। বসে বসে মোবাইল ঘাঁটা শুরু করলো নীল। এই পৃথিবীটা হেরে যাওয়া মানুষদের জন্য না। কথাটা বারবার ডায়েরির পিছনের পাতাগুলোয় বড় বড় করে লিখে রাখত তোরসা। ডায়েরিটায় অনেকদিন কিছু লেখা হয়নি, টেবিলের ওপরই ছিল। আজ পিছনের পাতাটা খুলে দেখল। ডিপ্রেশনের সময় এই ডায়েরিটাই ভরসা ছিল তার। এখানে প্রথম প্রথম শীত লাগলে সব সোয়েটার পরে কম্বলের তলায় গুটিসুটি মেরে থাকত। ধীরে ধীরে শীত সহনীয় হয়ে গেছে। ডিপ্রেশনও অনেকটা শীতের মতোই, অভ্যাস হয়ে গেলে অতটা কষ্ট হয় না। সামান্য মোবাইলের গেমও হয়ে উঠতে পারে ডিপ্রেশন কাটানোর অমোঘ উপায়। কিংবা শপিং। বাজার থেকে একই রঙের 4টে সোয়েটার কিনেছে সে। আদ্রিতাকে অফিসের পর বলে দিয়েছিল বাড়ি চলে যেতে। আদ্রিতা 2-4 বার জিজ্ঞেস করেছে, তুই শিওর? হ্যাঁ শিওর, তুই যা এবার প্লিজ। আদ্রিতা চোখ নাচিয়ে বলেছে, গোপন ডেটিং আছে নাকি? তোরসা হাসি মুখে বলেছে, আছে তো, তুই গেলেই আমি ওই হান্ডুর সাথে ঘুরতে বেরোবো। ভালো হবে রূপা, প্লিজ। আদ্রিতা প্রথমে সত্যি ভেবেছিল, তারপর বুঝেছে যে তোরসা ইয়ার্কি মারছে। কাঁধ ঝাঁকিয়ে চলে গেছে। তোরসা সোয়েটার কিনল, অনেক খুঁজে পছন্দের রঙের চুড়ি কিনল, এক গাদা সবজি বাজার করল, মাংস কিনল।
তারপর সব কিছু নিয়ে একা একা চড়াই ভেঙে কোয়ার্টারে ফিরল। মাসিকে ফোন করে ছুটি দিয়ে দিল। নিজে অনেকক্ষণ বসে বসে রান্না করল, টেবিলে সাজিয়ে রাখলো খাবারগুলো, আর সব শেষে ডায়েরিটা নিয়ে বসল। অনেকক্ষণ সেগুলোর দিকে তাকিয়ে থাকলো। ডায়েরিতে লেখার সময় কোন জায়গাটায় চোখের জল লেগে আছে এখনো মুখস্থ বলে দিতে পারে তোরসা। 8:30 বাজল। তোরসা উঠল, ডায়েরিটা যত্ন করে খাটের উপর রাখল। আলমারি থেকে সব থেকে পছন্দের শাড়িটা বের করল। আধ ঘন্টা ধরে যত্ন করে সাজল। চোখে কাজল দিল, ঠোঁটে লিপস্টিক আর নখে নেল পলিশ। তৈরি হয়ে গেলে দরজায় তালা দিয়ে রাস্তায় নামল। জাঁকিয়ে শীত পড়েছে, রাস্তা শুনশান। খানিকটা হাঁটার পর তোরসা অনুভব করলো একজন পিছু নিয়েছে তার। সে ঘুরে দাঁড়ালো। অপরিচিত লোকটাকে বুঝল যে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে অন্যদিকে দৌড় মারল। সে দৃঢ় পায়ে হেঁটে বাংলোর সামনে এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ডে দাঁড়িয়ে নিঃশ্বাস নিল। তারপর বাংলোর গেট খুলে ভেতরে ঢুকল। আলো জ্বলছিল সামনের ঘরে। তোরসা কলিং বেল টিপল। আপনি? নীল আছে? স্যার তো ঘুমোচ্ছেন সন্ধ্যে থেকে। আমি অপেক্ষা করছি, ডেকে দিন। তুষারবাবু দরজা ছেড়ে দাঁড়ালেন। তোরসা ড্রয়িং রুমে এসে বসল। তুষারবাবু তার সামনে এসে দাঁড়ালেন। আপনি ব্যাংকে আছেন না ম্যাডাম? হ্যাঁ, আপনি ডাকুন ওনাকে। তুষারবাবু ইতস্তত করে বললেন, ইয়ে স্যার যদি রাগ করেন? রাগ করবেন না, আপনি ডাকুন। উনি এলে আপনি একটু বাইরে গিয়ে দাঁড়াবেন। কনফিডেন্সিয়াল কিছু কথা আছে তো আপনার সামনে বলা যাবে না। তুষারবাবু কয়েক সেকেন্ড তোরসার দিকে তাকিয়ে আচ্ছা ম্যাডাম। এই বলে ঘরের ভিতর চলে গেলেন। তোরসা অপেক্ষা করছিল। মিনিট 5 পরে নীল এসে দাঁড়ালো। তার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তুমি? হ্যাঁ, বলো, কি বলার আছে তোমার? নীল সোফায় বসল। সোফার উপরে পা তুলে বাবু হয়ে বসল কয়েক সেকেন্ড পরে। তারপর বলল, 3টে ঘুমের ওষুধ খেয়েছি তিতির। তোরসা কিচ্ছু বলল না। নীল বলল, এই যে ঘুমের ওষুধ খেয়েছি, 1.5 ঘন্টা হয়েছে। তুমি তুমি নিশ্চয়ই আমার হ্যালুসিনেশন। তুমি নিশ্চয়ই তুমি না, তাই না? হ্যাঁ, আমি। ভালো করে দেখো, দেখতে পাচ্ছ না? নীল চোখ বড় বড় করে তোরসাকে দেখার চেষ্টা করল। দুহাত দিয়ে নিজের চোখ মুছল। তারপর ফিক ফিক করে হাসতে হাসতে বলল, না 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 না, আমি আসলে এখন স্বপ্ন দেখছি। সেই লাল শাড়িটা যেটা গড়িয়াহাট থেকে কিনেছিলে, পরে আছো সেটাই। এই শীতে সোয়েটার পরনি, কিচ্ছু পরনি। না 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 না, 3টে ঘুমের ওষুধ খেলে কি কেউ জেগে থাকে নাকি? ধুস। কেন ডাকছিলে ব্যাংকে এসে সেটা বলো, আমি জানতে এসেছি। তিতির সোনা, তোমায় চিতাবাঘের সামনে ছেড়ে দেব, এক কামড়েই শেষ। চিতাবাঘ? প্ল্যান চেঞ্জ করলে? আমার খুব ঘুম পেয়েছে। এসব হ্যালু হ্যালু খেলা আমার আর ভালো লাগছে না। স্বপ্নের মধ্যে কী সব দেখে যাচ্ছি। তিতির আমার তিতির পাখি, তুমি এখন বাসায় ফিরে যাও। আমি আর কোথাও ফিরে যেতে আসিনি নীল। তুমি বলো, তোমার কি বলার আছে? তোমার ছেলে বন্ধুদের খবর কি, যাদের সঙ্গে তুমি আমায় লুকিয়ে গল্প করতে, আমায় লুকিয়ে ঘনিষ্ঠ হতে? এখনো সন্দেহ করে বেড়াচ্ছ? তা বেশ তো, দেখতে পাচ্ছ না? তারা তো আমার চারপাশেই বসে রয়েছে। দেখো, আমার সঙ্গেই তো তারা থাকে। নীল জোরে জোরে মাথা নাড়ল। ঠিক তিতির পাখি, ঠিক। তুমি ঠিকই বলেছ, আমাকে ফাঁকি দিতে পারবে না। আমি ঠিক জানি তারা তোমার চারপাশেই বসে রয়েছে। আমি এখনো স্বপ্নে দেখি, আমি যখন থাকি না তারা তোমার কাছে আসে। আমার মাথায় রক্ত চড়ে যায়, ইচ্ছে করে তোমাকে ওদের সঙ্গে মেরে পুঁতে দিই।
তারা তোমায় কিছু বলে না? নীল তোরসার দিকে তাকিয়ে বলল, বলে তো, তারা বলে তোর তিতিরকে একদম বিশ্বাস করবি না, একদম না। এটা কাউকে ভালোবাসে না আসলে, আমাদের বাসেনি, তোকেও কোনোদিন ভালোবাসেনি। আমার ঘুম হয় না তিতির, আমি রাতের পর রাত জেগে বসে থাকি। 5টা বছর কেটে গেল, রাতের পর রাত শাওয়ারের তলায় দাঁড়িয়ে থাকি। তুমি আমাকে তাড়িয়ে বেরিয়েছ তিতির। ফোন নাম্বার পেতে কত কষ্ট করতে হয়েছে আমায়। এবার পেয়েছি আমি। পুড়িয়ে দেব তোমার ওই মুখ, তোমায় ছাড়খাড় করে দেব। ওই মুখ আর কোনো ছেলেকে দেখতে হবে না, কারো হতে দেব না তোমাকে আমি। কেন আমায় ছেড়ে চলে গেলে তুমি বলো বলো? নীল অস্থির হয়ে উঠেছিল, কিন্তু তোরসা বিচলিত হল না। শান্ত স্বরে প্রশ্ন করল, শ্রমণা কেমন আছে নীল? খুব ভালোবাসে না তোমায়? তোমরা বিয়ে করছো কবে? নীল দুহাতের তালু ঘষতে ঘষতে বলল, খুব বড় স্বপ্ন দেখছি তো আজকে। এরকম স্বপ্ন রোজ রোজ দেখি না। তোরসা একই স্বরে একই প্রশ্ন রিপিট করল। শ্রমণা কেমন আছে নীল? বিয়ে করছো কবে? নীল তোরসার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর হো হো করে হাসতে শুরু করল। তোরসা বলল, কি হলো, হাসছো কেন? আমি কি প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন করে ফেলেছি? আমি কাউকে ভালোবাসি না, কাউকে না। আমায় কেন ছেড়ে দিয়ে গেলে তুমি বলো বলো? আমায় তুমি দিন রাত সন্দেহ করেছো নীল। আমার মোবাইল ঘেঁটেছো, আমার অজান্তেই আমাকে ফলো করেছো, মেরেছো, বারবার প্রশ্ন করে গেছো। তারপর 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 বলবো তোমায়? আর কি কি করেছো তারপর সেটা বলবো? নীল দুহাতে নিজের চুল আঁকড়ে ধরে বসে রইল, তারপর বলল, চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। আমি আর তোমার স্বপ্নে দেখতে চাই না তিথি। চলে যাও তুমি। আমি তোমার স্বপ্নে নেই নীল, আমি বাস্তবেই আছি, তোমার সামনে বসে। নীল অবিশ্বাসীর মতো তোরসার দিকে তাকিয়ে থাকল। পকেট থেকে মোবাইল বের করল, ফটোর সঙ্গে সামনে বসা তোরসাকে মিলিয়ে দেখল, তারপর উঠে তোরসার কাছে এসে দাঁড়ালো। তোরসাকে ছুঁল, তোরসার পায়ের কাছে মেঝেতে বসে পড়ল। ক্লান্ত স্বরে বলল, তোমার ফোন বিজি থাকে এখনো? কারা ফোন করে তোমায় তিতির? তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ডও করে কখনো সখনো, ফোন করে হুমকি দেয় তোমার জীবন থেকে যেন সরে যায়, এইসব। 3টে ঘুমের ওষুধে আজ অবধি কারো কিছু হয়নি। আমি রোজ একটা একটা করে বাড়াবো। কাল 4টে খাবো, পরশু 5টা, তারপরের দিন 6টা, তারপরের দিন 7টা। ঘুম আসবে না এভাবে তিতির পাখি? তোরসা সোফা থেকে নেমে নীলের পাশে মেঝেতে বসল, তারপর বলল, কি ভুলতে চাও তুমি নীল? তোমার অবিশ্বাসী চোখটা, তোমার শরীরটা, যেটাকে বারবার আঘাত করেছি, জোর করে দখল করেছি। যেদিনের পরে তুমি সম্পূর্ণভাবে হারিয়ে গেলে আমার জীবন থেকে, রোজ ভোলার চেষ্টা করি। তোরসা কয়েক সেকেন্ড নীলের দিকে তাকিয়ে বলল, লিস্টে আরেকটা জিনিস অ্যাড করে নাও নীল। কি? তোমার একটা 4 বছরের মেয়েও আছে। নীল হাঁ করে তোরসার দিকে তাকালো, বলল, কোথায়? তোরসা উঠল, বলল, অ্যাসিড বাল্ব নিয়ে মুখে মেরো আমার, পুড়িয়ে দিয়ে যাও। আর কোনো ছেলে যেন কোনো দিন আমায় দেখতে না পারে। এখন মারবে? অপেক্ষা করবো নীল, করছি আমি অপেক্ষা, কোনো অসুবিধে নেই। নীল দুহাতে মুখ ঢেকে বসে রইল। তোরসা ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। বাইরে প্রবল শীতের মধ্যে তুষারবাবু চুপচাপ একা একা দাঁড়িয়ে রয়েছেন। তোরসা বলল, আমার সঙ্গে একটু চলুন তো, পৌঁছে দেবেন। আজ আমি বাংলোতে যাইনি। মাসি এসে শুরু করলো। তোরসা কিছুই বলল না, চুপচাপ বসেছিল। মাসি বলে চলল, কাল জানো আমার কি অবস্থা করেছে? আরে সকালে তো রান্না করে বসে আছি,
বললো পরোটা খাবো। পরোটা করছি, এই সময় কেয়ারটেকার বাবু এসে বললেন ওই স্যার নাকি গাড়ি করে পালিয়েছে। আমিও পরিষ্কার বলে দিলাম, দেখো বাপু, এ তোমার টাকা তোমার কাছেই রাখো, আমি আর যাব না। ওই কেয়ারটেকার বাবু বাড়ি অবধি চলে এসেছিল, আমি শুনিনি। রাত্রিরে কি করেছে কে জানে, হোটেল থেকে এনেছে বোধহয়। আজ মাছ মাংস কিছু খাবো না মাসি, নিরামিষ করো। মাসি অবাক হয়ে গালে হাত দিয়ে বলল, এ কি কাণ্ড, এদের কি বিড়াল বলে মাছ খাবে না? কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ, শরীর টরীর খারাপ নাকি? তোরসা একটু থেমে বলল, হ্যাঁ, শরীর খারাপ। বলছি তাহলে একটু সয়াবিন করে দেবো? হ্যাঁ, তাই করো। আর শোনো না, দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে রেখো তো, আমি পায়েস বানাবো। শরীর খারাপ, তার মধ্যে তুমি পায়েস খাবে? তা তুমি কেন বানাবে? সরো, আমি বানিয়ে দিচ্ছি। না না, আমি বানাবো, যেটা বলছি সেটা করো। মাসি গজগজ করতে লাগলো। শরীরের আর দোষ কি? সারাক্ষণ শুধু উল্টো পাল্টা খেয়ে যাবে, শুধু উল্টো পাল্টা খেয়ে যাবে, পেট খারাপ তো হবেই। মাসি, তুমি রান্না করে যাওয়ার সময় আমায় একটু ডেকো, আমি একটু শুলাম। তুমি গেলে আমি পায়েসটা করব। আচ্ছা যাও। বলছি আপিস যাবে তো আজ? দেখি, আজ নাও যেতে পারি। কলিং বেলটা বেজে উঠল। তোরসা বলল, মাসি, একবার গিয়ে দেখো না, মনে হচ্ছে পেপারের বিল। দেখছি। মাসি বেরোলো। দরজা খুলে আবার রান্নাঘরে এসে বলল, হি, কি হলো? আরে আরে ওই পাগলা ছেলেটা ওইখানে কি করতে এসেছে? তোরসা একটা দীর্ঘশ্বাস ফেলে উঠল, বলল, তুমি রান্না করো, আমি দেখছি। হ্যাঁ গো, তুমি ওই ওই পাগলাটাকে চেনো নাকি? তুমি রান্নাটা গিয়ে করো। দরজা খোলাই ছিল। নীল দরজার বাইরে দাঁড়িয়ে ছিল, চোখ দুটো লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে সারা রাত ঘুমোয়নি। তোরসা বলল, তুষারবাবু কি বাইরে দাঁড়িয়ে? না, চলে গেছেন। এসো। নীল ঘরে ঢুকল। তোরসা বলল, মাসি আছে, কোনো সিন ক্রিয়েট করো না। আমি কোনো সিন ক্রিয়েট করতে আসিনি। বসো। ড্রয়িং রুমের সোফায় বসল নীল, চোখে মুখে একটা অস্থির ভাব। তোরসা বলল, তুমি খেয়েছো কিছু সকালে? আমাদের মেয়ে কোথায় তিতির? কিছু খাবে? আমি কিছু খেতে পারবো না যতক্ষণ না আমার মেয়েকে দেখব। দেখবে? দেখে কি করবে? আমরা আমরা সংসার করব তিতির। তুমি তুমি বুঝতে পারছো না? আমার মেয়ে, আমাদের মেয়ে, আমাদের স্বপ্নগুলো যেগুলো আমরা একসাথে দেখতাম, সব ভুলে গেছো তুমি? তোরসা ঠান্ডা গলায় বলল, গলা নামিয়ে কথা বলো নীল। মাসি আছেন, এখানে আমায় থাকতে হবে, সেটা ভুলে যেও না। নীল এগিয়ে এসে তোরসার হাত ধরল। প্লিজ তিতির, আমার মেয়েকে দেখাও প্লিজ। তোরসা উঠল, বলল, এসো। বেডরুমে গেল, আলমারি খুলল। আর লকার থেকে একটা কাগজ বের করল। এই নাও, এটা কি? ওর ডেথ সার্টিফিকেট। জন্মের পরেই। ডাক্তার বলেও ছিলেন বাঁচানো যাবে না, গেল না। ভালো দিনেই এসেছো, আজ ওর জন্মদিন। নীল অবিশ্বাসী চোখে সার্টিফিকেটটার দিকে তাকিয়ে থাকল। সেটা নিয়েই মেঝেতে বসে পড়ল, মাথায় হাত দিয়ে বসে থাকলো কিছুক্ষণ, তারপর কান্নায় ভেঙে পড়ল। তোরসা পাথরের মতো বসে রইল। মাসি শব্দ শুনে বেডরুমে চলে এসেছিল। তোরসা বলল, মাসি, তুমি রান্না হয়ে গেলে চলে যাও। মাসি অবাক হয়ে নীলকে কাঁদতে দেখছিল, চোখে অনেক প্রশ্ন। তোরসা বলল, দুধটা জাল দিয়ে যেতে ভুলো না মাসি, আজ আমাদের মেয়ের জন্মদিন। মাসি স্তম্ভিত মুখে নীলের দিকে আরেকবার তোরসার দিকে তাকালো, দাঁড়ালো না আর, রান্নাঘরে চলে গেল। অনেকক্ষণ পরে নীল বলল, আমি তোমাকে কি বলিনি তিতির? পাগলের মতো খুঁজে বেরিয়েছি তোমায়। তোমাকে শেষ করে দেব বলে
তোমার মুখ জ্বালিয়ে পুড়িয়ে দেব ভেবে এসেছি কতবার, আর আর তুমি। পায়েস খেয়েছেও, জন্মদিনের পায়েস। স্যার খাবেন না? তুষারবাবু ঘুম ভাঙালেন। ঘর অন্ধকার। নীল হাত বাড়িয়ে আলো জ্বালল। ঘুম জড়ানো গলায় বলল, কটা বাজে? সন্ধে 7টা বাজে। আপনি তো সারাদিনই কিছু খাননি। আমি খেয়েছি তো। কি খেয়েছেন স্যার? পায়েস খেয়েছি। ও ওই ম্যাডামের ওখানে? হ্যাঁ, আজ আর কিছু খাবো না তুষারবাবু, কাল আমি চলে যাব। স্যার আপনি 7 দিন থাকবেন কথা ছিল তো। অবাক গলায় প্রশ্ন করলেন তুষারবাবু। নীল ক্লান্ত স্বরে বলল, আমার কাজ হয়ে গেছে তুষারবাবু, আর থাকার দরকার নেই। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। তুষারবাবু চেয়ার টেনে বসলেন। নীল বলল, আপনি খেয়েছেন? মাসি তো আসেনি আজ। আমি তো চাল ডাল আলু ফুটিয়ে খেয়ে নিই রোজ। গেস্ট না আসলে মাসি টাকার প্রয়োজন হয় না তো। আগের মাসির খোঁজ নিয়েছেন? কেমন আছে? ভালো আছে, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না স্যার। আচ্ছা, এখন কি বৃষ্টি পড়ছে? শব্দ আসছে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আবার সেই শুরু হয়েছে। এই বাংলোটা বেশ ভালো জানেন তো, বৃষ্টির শব্দ শোনা যায়। আমার মনে হচ্ছে কতদিন যেন আমি এই শব্দটা শুনিনি। কেমন একভাবে হয়ে যাচ্ছে। তুষারবাবু উত্তর দিলেন না। আপনি এখানে একা একা কি করেন তুষারবাবু? কি করব স্যার, কিছুই তো করবার নেই। একা একা পাহারা দিই। বাংলো বিক্রি হয়ে গেলে সেটাও হবে না আর। কিছু লোকজন ভূতের মতো মরা আগলে আছে। আমাদের জীবনটাই তো তাই তুষারবাবু, নিজেদের মরা আগলেই কাটিয়ে দেওয়া। তুষারবাবু একটু ইতস্তত করে বললেন, বলছি একটা কথা জিজ্ঞেস করব স্যার? করুন। ম্যাডাম, বলছি ম্যাডাম কি আপনার কেউ হন? নীল তুষারবাবুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, কি করবেন জেনে? না, এমনি জিজ্ঞেস করলাম। এখানে তো কেউ আসেন না, এতদিন পরে আপনি এলেন। কাল চলে যাবেন ভাবতে কেন জানি না খুব খুব খারাপ লাগছে স্যার। নীল কিছু বলল না, চুপচাপ বসে রইল। তুষারবাবু বললেন, ড্রাইভার রতন ছেলেটা বলছিল ভ্যালিতে যাবেন বলেছেন, যাবেন না ওখানে? না, আর গিয়ে কি করব, ফিরে যাই। সুন্দর জায়গা স্যার, অনেকে আসেন ঘুরতে। মাঝে লেপার্ড বেরিয়েছিল বলে কাগজে লেখালেখিও হয়েছিল। আপনি দেখেছেন কোনোদিন লেপার্ড? না স্যার, এখানে সেসব দেখিনি কোনোদিন। তাছাড়া আমি তো বেরোই না খুব একটা। লোকের মুখে শুনে ইচ্ছে করেনি দেখতে। তুষারবাবু ম্লান হাসলেন। ছেলেবেলায় যখন খেলার বয়স ছিল স্যার, তখন বাবার সঙ্গে ধূপকাঠি বেচতে বেরোতাম। তখন থেকেই কৌতূহলটা কমে গেছে। আপনার উপর কেন জানি না একটা একটা মায়া পড়ে গেছে এই কদিনে। তাই ম্যাডামের কথাটা জিজ্ঞেস করলাম, নইলে নইলে সেটাও জিজ্ঞেস করতাম না স্যার। নীল বলল, ভালো করেছেন জিজ্ঞেস করেছেন, বেশ করেছেন। আপনার সঙ্গে আমার কোনো মিল নেই তুষারবাবু। আপনি শৈশবে ধূপকাঠি বেচতে বেরিয়েছেন, আর আমার এই 30 বছর বয়সে আজ সকাল অবধি শৈশব ছিল। এক ধাক্কায় আমি বড় হয়ে গেলাম আজকে, অনেকটা। শুধু ধাক্কাটার জন্য অনেকটা মূল্য দিতে হলো। আবার আসবেন স্যার, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। কেউ তো এভাবে বসিয়ে কথা বলে না, সকলেই কুকুর বেড়ালের মতো ব্যবহার করে। তাতেও অপেক্ষা করে থাকি যদি কেউ আসে। বকাঝকা করলেও কথা তো বলবে। নীল মাথা নাড়ল। আমি আর কোনোদিন আসবো না তুষারবাবু, আমার আর কোনোদিন আসা হবে না। তুষারবাবু আর কথা বললেন না, চুপ করে বসে রইলেন। কিছুক্ষণ পরে নীল বলল, আপনি এবার নিজের রান্না বসান তুষারবাবু, আমিও দেখি ঘুমানোর চেষ্টা করি। আপনি কিছু খাবেন না তাহলে?
আচ্ছা, এক কাজ করুন, এক মুঠো ভাত বেশি নিন, আপনার সঙ্গে বসে খাই, আলু সিদ্ধ ভাতই খাই। তুষারবাবু চমকে উঠে বললেন, আমার সঙ্গে খাবেন? কেন, কি অসুবিধা? আচ্ছা, এক কাজ করুন, চালে ডালে বসিয়ে দিন, খিচুড়ি খাই, পারবেন না? পারবো স্যার, কিন্তু কিন্তু খাবেন তো? আমি রান্না করলাম আর আপনি ঘুমিয়ে পড়লেন। হবে না, বললাম না আপনাকে, আমার শৈশব কেটে গেছে। চিন্তা করবেন না, আপনি বসিয়ে দিন। আমি রাখবো গেথে তারে রক্তমণির হারে, বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে। বৃষ্টি রাতেই থেমেছে, তবে মেঘ পুরোপুরি কাটেনি। নীলের গাড়ি এসে গেছিল। তুষারবাবুর হাজার কাকুতি মিনতি সত্ত্বেও নীল নিজেই সুটকেস আর কিট ব্যাগটা গাড়িতে তুলল। নীল মানিব্যাগ থেকে 1000 টাকা বের করল। এই টাকাটা আপনি রাখুন তুষারবাবু। তুষারবাবু বললেন, না না স্যার, আমি মাইনে পাই তো, আপনি কেন আমায় টাকা দেবেন? রাখুন তুষারবাবু, আপনি না নিলে আমি কষ্ট পাব। তুষারবাবু টাকাটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। নীল গাড়িতে উঠল, ড্রাইভারকে বলল, চলুন। কোথায় স্যার? লেপার্ড দেখতে? না, বাগডোগরা চলুন। গাড়ি স্টার্ট দিল। নীল তুষারবাবুকে হাত নেড়ে বিদায় জানালো। গাড়িটা খানিকটা যাবার পর নীল বলল, আপনাকে অনেক জ্বালাতন করেছি আমি, একটা শেষবারের মতো রিকোয়েস্ট করব। বলুন স্যার। আপনি একটু বাজারে ব্যাংকের সামনে কিছুক্ষণের জন্য দাঁড়াতে পারবেন? আচ্ছা স্যার। তোরসা ক্যাশ কাউন্টারে বসেছিল। আজকেও বিজনদা আসেনি। বেশ ব্যস্ততার সঙ্গেই কাউন্টার সামলাচ্ছিল। নীল ব্যাংকের ভেতর ঢুকল। তোরসার ব্যস্ততা দু চোখ ভরে দেখল, তারপর উঠল, ধীর পায়ে ব্যাংক থেকে বেরোলো, আর ফিরেও তাকালো না। মনে মনে বলল, ভালো থেকো তিতির পাখি, আর কোনোদিন তোমাকে জ্বালাতে আসবো না। গাড়িতে উঠতেই যাচ্ছিল, এই সময় শুনতে পেল, পালাচ্ছ শেষমেশ? নীল দাঁড়িয়ে পড়ল। তোরসা কাউন্টার ছেড়ে বেরিয়ে এসেছে। নীল বলল, হ্যাঁ, ভেবেছিলাম আর জ্বালাবো না তোমাকে, কিন্তু শেষবারের মতো দেখার লোভ সামলাতে পারলাম না তিতির। তুমি কোনোদিনও বড় হবে না বলো? নীল হাসল। জানি না, হয়তো হব কোনোদিন, তুমি দেখতে পাবে না। আমি এলাম, ভালো থেকো তিতির। তুমিও ভালো থেকো। আর শোনো। হ্যাঁ বলো। আর কোনোদিন এসো না আমার সামনে। কথা দিলাম তিতির, কোনোদিনও আসবো না। এলাম। নীল গাড়িতে উঠল, ড্রাইভারকে বলল, বাগডোগরা না, আপনি বরং আমাকে ওই লেপার্ড দেখাতেই নিয়ে চলুন। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল, আর তোরসা দাঁড়িয়ে রইল একেবারে একা। গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন কোন ভাঙনের পথে এলে, লিখেছেন অভিক অর্জুন দত্ত। গল্পের কথক অরিজিৎ, গল্পের সূত্রধার সৌমি, তোরসার চরিত্রে অপরূপা, আদ্রিতা সুপ্রীতি, তুষারবাবু সুদীপ্ত, রান্নার মাসি দেবলীনা, শ্রমণা বিহু, প্রথম ড্রাইভার তমজিৎ, রতন ড্রাইভার সৌমিক, হোটেল বয় সোহম এবং নীলের ভূমিকায় বাসু। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা।